চীন এবার ভারতকে শেষ করার জন্য এমন প্ল্যান করছে যা জানলে আপনারা রীতি রকম অবাক হয়ে যাবেন। চীন এবার ভারতকে গোলাবারুদ আর হাতিয়ার দিয়ে আক্রমণ করবে না, বাংলাদেশকে হাতে রেখে তারা এমন কিছু কাজ করতে চলেছে যার ফলে ভারতের মানুষ না খেতে পেয়ে মারা যাবে। এই যে পোকাটি দেখছেন, এই পোকাটি এতটাই খতরনাক যে লাখ লাখ কৃষককে মাত্র একদিনে ধ্বংস করে দেয়। আর সেই ভয়ঙ্কর পোকাটি আবার চায়নাতে ব্যাপক পরিমাণে ফার্মিং করা হচ্ছে। তাহলে কি চায়না মাস্টার প্ল্যান করছে তাদের শত্রু দেশগুলোকে এই পোকা দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য? এই পোকা মাত্র একদিনে লাখ লাখ কৃষকের জমির ফসল নিমেষে শেষ করে দিতে পারে। তাহলে কেন চায়না এই পোকাগুলোকে চাষ করছে? আজকের ভিডিওতে A to Z ইনফরমেশন দেওয়া হবে। এই পোকাটির ব্যাপারে ছোট থেকে বড় আমরা প্রত্যেকে জানি এই পোকাটি কতটা মারাত্মক হতে পারে। আজকের ভিডিওতে চায়নার এই পোকার সমস্ত গোপন তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ এই ভিডিওতে A to Z এক্সপ্লেন করা হবে। তো চলুন আগে পোকাটির প্রোডাকশনের ব্যাপারে জেনে নেওয়া যাক। তার সাথে সাথে পোকাটির লাইফ সার্কেল এবং চায়নার ট্র্যাডিশনাল বিজনেসের ব্যাপারে জানানো হবে। চায়না প্রত্যেক বছর 500 মিলিয়নেরও বেশি এই পোকার চাষ করে থাকে, কিন্তু তারা এই পোকাগুলোকে মাংস তৈরি করে খায় এবং দ্বিতীয়ত নেক্সট হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বর্তমানে শুধুমাত্র চায়নাই নয়, এখন গ্লোবাল মার্কেটে এই পোকার চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। বর্তমান সময়ে গোটা বিশ্বে 1000 টনেরও বেশি এই পোকাগুলোকে এক্সপোর্ট করা হচ্ছে। যদিও এখন গোটা পৃথিবীর মাত্র 2 থেকে 3টি দেশে এই পোকার মাংস খাওয়া হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এই পোকা আবার মাংস কোথায় থেকে পাওয়া যাবে? আসলে মাংস খাওয়া হয় না, গোটা পোকাটিকে রান্না করে খেয়ে নেওয়া হয়। বর্তমানে সব থেকে বেশি চীন, জাপান, ইউনাইটেড স্টেটে সব থেকে বেশি এগুলো খাওয়া আরম্ভ করা হয়েছে। যেমন ভাবে গ্লোবাল মার্কেটে এর পরিমাণ বেড়েছে, ঠিক একই রকম ভাবে এই পোকার প্রোডাকশন কমতে থাকছে। কারণ এই পোকা ফার্মিং করা অতটা সহজ কাজ নয়। প্রায় প্রত্যেক বছর এই পোকার প্রোডাকশন 10 টন করে কমে যাচ্ছে, যার কারণে মার্কেটে এর ভ্যালুও বৃদ্ধি পাচ্ছে। চায়নার বিভিন্ন স্টেটে এই পোকার মাংস ডেইলি খাবারের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং তাদের যে কোনো অনুষ্ঠানে পোকার মাংস অনেকটা ইম্পর্টেন্ট বলে মনে করা হয়। এই পোকাগুলোকে ডাইরেক্টলি তেলের মধ্যে ভেজে খাওয়া হয়, কোথাও কোথাও স্টিকের মধ্যে ঢুকিয়ে ফ্রাই করে খাওয়া হয়। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপান এই সমস্ত দেশের স্ট্রিট ফুডের দোকানগুলোতে স্টিকের মধ্যে ঢুকিয়ে প্রিপেয়ার করে বিক্রি করতে দেখা যায় এবং সেখানকার মানুষগুলো অনেক মজা করে খেয়ে নেয়। সেখানকার মানুষগুলো এই পোকার ইউনিক ফ্লেভারের কারণে সব থেকে বেশি চাহিদা বলে মনে করে। তার সাথে সাথে মনে করে এতে হাই নিউট্রিশন ভ্যালু থাকার কারণে এগুলো সব থেকে বেশি তাদের দেশে ব্যবহার করা হয়। এই পোকাগুলো বালুর উপরে অথবা মাটির উপরে একসঙ্গে প্রচুর পরিমাণে ডিম পাড়ে। তারপর যখন 30 থেকে 35 দিন কমপ্লিট হয়ে যায়, তখন সেখান থেকে বাচ্চা তৈরি করার জন্য সমস্ত ডিম 120 দিন পর্যন্ত হ্যাচিং করানো হয়। এই পোকাগুলোর ডিম যেখানে থাকে সে জায়গা সব সময় ঠান্ডা এবং নরমাল রাখা হয়। ওই সমস্ত জায়গার টেম্পারেচার সব সময় 30 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করা হয়। তার সাথে সাথে হিউমিডিটি লেভেল 70% মেনটেন করে রাখা হয়। তাদের ফার্মের সমস্ত এগ পডস প্রোটেক্টিভ জেলের সাহায্যে কভার করে রাখা হয়, আর এই জেল ওয়াটার প্রুফের কাজ করে থাকে, আর সেই কারণে এটি অনেকটাই ইম্পর্টেন্ট মনে করা হয়। তাছাড়াও এই জেল বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল প্রবলেমগুলোকে প্রোটেক্ট করার জন্য ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও চায়নাতে এই সমস্ত ফার্মে ওই সমস্ত হ্যাচিং হওয়া ডিমগুলোকে বিক্রি করে দেওয়া হয়, যেখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ কিনে নিয়ে গিয়ে এই পোকাগুলোকে ফার্মিং করছে। এখানে তারা বেশিরভাগ সময় হাই কোয়ালিটির ব্লিডিং এগগুলোকে বিক্রি করে থাকে। তাছাড়াও এই হ্যাচিং হওয়া ডিমগুলোকে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে পাঠানো হয়, যেন সেখান থেকে রিসার্চ করে এগুলোকে প্রোডাকশন বৃদ্ধি করতে পারে। হ্যাচিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিমগুলো থেকে 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা তৈরি হয়ে যায়। তারপর যখন কমপ্লিটলি বাচ্চা তৈরি হয়ে যায়, তখন সেই সমস্ত সদ্য বাচ্চাগুলোকে সেখান থেকে ট্রান্সপোর্ট করে দেওয়া হয় সেপারেট রোলিং চেম্বারের দিকে, যেখান থেকে খুব কম সময়ের মধ্যে বাচ্চাগুলো ঘাস পাতা খেয়ে গ্রোথ করতে থাকে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এগুলো একেবারে ম্যাচুয়ার সাইজের হয়ে যায়। যখন এই পোকাগুলো বড় সাইজের হয়ে যায়, তখন সেই পোকাগুলোকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, আর সেই কারণে তারা শত শত বিঘা জমিতে হাই নিউট্রিশন ভ্যালু যুক্ত ঘাস চাষ করে এবং প্রয়োজন মতো সেখান থেকে ঘাস কেটে নিয়ে এসে ফার্মের মধ্যে ওদেরকে খেতে দেওয়া হয়। এই পোকাগুলো সবসময় ফ্রেশ ঘাস পছন্দ করে, সেই কারণে জমি থেকে কেটে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাদেরকে খাওয়ানো হয়।
ঘাস বলতে গেলে এখানে সব থেকে বেশি ভুট্টো এবং গম এই গাছগুলো ছোট ছোট খাওয়ানো হয়, আর এই ঘাস খেতে তারা অনেক বেশি পছন্দ করে। তার সাথে সাথে তাদের গ্রোথ রেট অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তারপর যখন এই পোকাগুলো অন্যান্য পোকার মতো উঠতে শিখে যায়, ঠিক সেই সময় পোকাগুলো মার্কেটে বিক্রি হওয়ার জন্য রেডি হয়ে যায়। যেহেতু এগুলো বস্তায় ঢুকিয়ে ওজন করে বিক্রি করা হয়, সেই কারণে আরো কয়েক সপ্তাহ পর্যন্ত ভালোভাবে নিউট্রিশনাল যুক্ত খাবার খেয়ে ওজন বৃদ্ধি করা হয়। তাছাড়াও এদের এনার্জি লেভেলের উপর ভিত্তি করে এই পোকাগুলোকে মার্কেটে বিক্রি করা হয়। মার্কেট থেকে যারা এই পোকাগুলো কিনে নেয় তারা সব সময় খেয়াল করে সব থেকে কোন পোকাগুলো বেশি এনার্জেটিভ এবং ম্যাচিওর। তার সাথে সাথে তাদের রিপ্রোডাকশন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এগুলো মার্কেটে সেল করে দেওয়া হয়। তাছাড়াও এগুলোর কয়েকটি ভ্যারাইটি পাওয়া যায়, আর সেই সমস্ত ভ্যারাইটিগুলোকে সেপারেট করে আলাদা আলাদা ভাবে মার্কেটে বিক্রি করা হয় এবং আলাদা আলাদা প্রাইসে বিক্রি করা হয়। এই পোকাগুলোর 40 থেকে 50 দিনের মধ্যে তাদের লাইফ সার্কেল কমপ্লিট হয়ে যায়, আর ঠিক সেই সময় সমস্ত পোকাগুলোকে হারভেস্ট করে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। প্রত্যেকবার এক একটি অপারেশনে মিলিয়ন মিলিয়ন এই পোকাগুলোকে হারভেস্ট করা হয় এবং সেগুলোকে গ্লোবাল মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয়। চায়না প্রত্যেক বছর মিনিমাম 500 মিলিয়ন এই পোকা হারভেস্ট করে, যেগুলো প্রায় 1000 টন ওজন হয়ে যায়। এই সমস্ত পোকাগুলোকে মার্কেটে পাঠানোর আগে হাই কোয়ালিটি স্ট্যান্ড মেনটেন করে এবং শার্টিং করে প্যাকিং করে মার্কেটে পাঠানো হয়। কিন্তু বর্তমানে এই পোকাগুলো বিভিন্ন দেশে আদর্শ এনিমাল ফিড হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখান থেকে কিনে নিয়ে এসে সেগুলোকে খাওয়া হচ্ছে। কিন্তু চায়নাতে এমনটা করা হয় না। তারা শুধুমাত্র এগুলোকে তাদের হেলথ বেনিফিটের কারণে খাওয়ার জন্য ফার্মিং করে থাকে। তাছাড়াও এই পোকা দিয়ে চায়নাতে বিভিন্ন রকমের স্ন্যাক্স খাবার তৈরি করা হয়, তার সাথে সাথে প্রোটিন পাউডার তৈরি করা হয় এবং ক্যান গুড তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও এগুলোর নিউট্রিশন ভ্যালু এক্সটেন্ড করার জন্য ফ্রিজের মধ্যে ফ্রিজিং করে রেখে দেওয়া হয়, আর এইভাবে রাখার কারণে 78.8% প্রোটিন বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু এগুলো সব থেকে বেশি এই স্ট্রিট ফুড মার্কেটে দেখতে পাওয়া যায়। এগুলোকে ভালোভাবে ফ্রাই করে স্টিকের মধ্যে ঢুকিয়ে সাজিয়ে রাখা হয়। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপান এই সমস্ত দেশের স্ট্রিট ফুডের দোকানগুলোতে নরমালি দেখতে পাওয়া যায়। তাছাড়াও এই পোকাগুলোর ফার্মারগুলোকে ব্যাপক পরিমাণে ইকোনমিক সাপোর্ট করছে এবং তারা ছোট ছোট ফার্ম তৈরি করে ভালো একটা ইনকাম সোর্স তৈরি করেছে এবং এক একজন এক এক পদ্ধতিতে সুস্বাদু খাবার তৈরি করে বিভিন্ন ভ্যারাইটিতে বিজনেস করার চেষ্টা করছে। কিন্তু যদি আপনাকে এই পোকা খেতে বলা হয়, তাহলে কি আপনি খেতে পারবেন? আমার তো মনে হয় না আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম এই সমস্ত দেশের মানুষগুলোর কাছে অনেকটাই টেস্টি খাবার। যাই হোক, পোকাগুলো এমন ভাবে ফার্মিং করা হয় যেখানে এই পোকাগুলোকে ফার্মের বাইরে কোনোভাবে বেরোতে দেওয়া হয় না, কারণ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে আশেপাশের একটি ফসলও ঠিক রাখবে না। চায়নাতে ফার্মিং করা হচ্ছে বলে কি চায়নার ফসল নষ্ট করবে না? এমনটা নয়, যে কোনো ফসল পেলেই নষ্ট করে ফেলবে। সেই কারণে রীতিমতো অনেকটা সেফটি অবলম্বন করে ফার্ম তৈরি করা হয়, যেখানে কয়েকটি লেয়ার পর্যন্ত প্রোটেক্টিভ ওয়াল তৈরি করা হয়। তারপরে পোকাগুলোকে ফার্মিং করা হয়। কিন্তু চায়না যদি এই পোকাগুলোকে অন্য দেশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, তাহলে কিন্তু আর সেই দেশের ফসলগুলোর কোনো রেহাই নেই, কারণ এই পোকাগুলো কয়েক ঘন্টার মধ্যে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিতে পারে। আপনি কি কখনো এই পোকার ফার্মিং করতে দেখেছেন বা এই পোকার সম্বন্ধে জানতেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, তারা ভবিষ্যতে এই পোকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে ভারতের জন্য। চীন সব সময় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ ভারত অনেক শক্তিশালী একটা দেশ। তাদের সঙ্গে গোলাবারুদ এবং হাতিয়ার দিয়ে যুদ্ধ করা প্রায় অসম্ভব, যার কারণে তারা ভবিষ্যতে প্ল্যান করছে বাংলাদেশের বর্ডার সীমান্তে এই পোকা ছেড়িয়ে দেবে, তারপর পুরো ভারতের ফসল নষ্ট করে দিবে। একবার ভেবে দেখুন তো, এই পোকা যদি ভারতের কৃষকের জমিতে চলে আসে তাহলে ভারতের কৃষকের কি হাল হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।